চীনের কাছে বাংলাদেশকে 16 বছরের জন্য বেচে দিয়েছেন ইউনূস। এদিকে এবার ভয়াবহভাবে ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন থেকে এসেই জনগণ সেনা প্রধানের তুপের মুখে পড়েন। শেখ হাসিনার কপাল খুলে বর্তমানে চীনও শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছে। চায়নাতে গিয়ে মোহাম্মদ ইউনূস আব্বা সেজেছেন, যেখানে গিয়ে জানিয়েছেন যে আমি হচ্ছি সমুদ্রের গার্ডিয়ান, আর ওই 7 সিস্টারের মধ্য দিয়ে কিভাবে চায়না ইজিলি ইকোনমিক করিডোর করতে পারবে, কারণ আমি হচ্ছি সেই 7 সিস্টারের আব্বা। শুধু ভারতের সোশ্যাল মিডিয়া নয়, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও খুব চর্চায় এসেছিল যে 31শে মার্চের মধ্যেই মোহাম্মদ ইউনূসের সরকারের পতন হবে। হাসিনা বিহীন বাংলাদেশে আমরা স্বস্তিতে আছি, তুলনামূলকভাবে আমরা ভালো আছি। সরকারের যে ক্রেডিটটা দেওয়া হচ্ছে, এইখানে সরকারের তেমন কোনো ক্রেডিট না, কারণ আমরা একটা সুস্থ লোক যদি পারফর্ম করে, আর আপনি একই লোক অসুস্থ থাকলে একই পারফর্ম করতে পারবেন না। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে, পরিস্থিতি যেন ক্রমেই খারাপের দিকে এগোচ্ছে। আর এরই মধ্যে বাংলাদেশে সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমে ধন্ধ বাড়ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নজিরবিহীন অ্যালার্জি তৈরি হয়েছে সরকারের ভিতরে বাইরে। একজন মানুষ যে কিনা এই কয়দিন আগেও সকলের নিকট কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ যেভাবে তিনি বিনিয়োগ টানার লক্ষ্যে চীনের কাছে প্রস্তাব রেখেছেন, তা এক কথায় বলা যেতে পারে চীনকে ডেকে এনেছেন বাংলাদেশে ঘাঁটি বানানোর জন্য। ভাবতে হবে, চীনের একটা বদনাম এমনিতেই রয়েছে। উন্নয়নের টোপ দিয়ে চীন অর্থ সাহায্য দেয়, কিন্তু এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ শোধ করতে না পারলে সেই দেশের অংশগুলি দখল করতে শুরু করে। এইভাবেই চীন তাদের কার্যক্রমগুলো চালায়। ঠিক এই জন্যই ডক্টর ইউনূস চীন থেকে বাংলাদেশে আসার পর তার উপর কঠিন প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস চীন গিয়েছিলেন এবং চীনের সাথে অনেক চুক্তি করেছেন। অনেকে বলতেছেন যে ডক্টর ইউনূসের পুর ক্যাপে গিয়ে তারা ডক্টর ইউনূসকে ব্যর্থ বলতেছে, ডক্টর ইউনূসের অনেক পরিকল্পনা তারা সামনে আনতেছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে। আপনারা জানেন, অনেক নেতাকর্মীরা ডক্টর ইউনূসের উপর সরাসরি খেপে গিয়েছে। অন্যদিকে আবার শেখ হাসিনারও কিন্তু এখানে পরিকল্পনা রয়েছে। গাইজ, আপনারা জানেন, সেনাপ্রধান কিন্তু তিনি চান আমাদের দেশটাকে জানপ্রাণ দিয়ে রক্ষা করতে। অবশেষে তারই একটি পদক্ষেপে সারা দেশ তুলপাড় কাণ্ড ঘটে। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক ভিডিও পেয়েছি, সেইগুলো আপনাদেরকে এখানে ধারাবাহিকলি দেখাবো। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। কিন্তু আদতে চীনের কাছে বাংলাদেশকে 16 বছরের জন্য বেচে দিয়েছেন ইউনূস, এমনটাই মনে করছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। তার মতে 670 কোম্পানির কাছে $1.4 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। 7টি রেল প্রকল্প, 12টি হাইওয়ে, 21টি সেতু ও 31টি পাওয়ার স্টেশন, $10.3 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের চুক্তি হয়েছে দুই দেশের। এছাড়া 3.7 বিলিয়নের পদ্মা সেতু ও 2.5 বিলিয়নের পাওয়ার প্ল্যান্ট নিয়েও চুক্তি হয়েছে। কিন্তু জনসমক্ষে যতই বলা হোক চীনে গিয়ে দারুণ ব্যবসা এনেছেন, আসলে চীনের কাছে দেশকে বেচে দিয়ে এসেছেন ইউনূস। কারণ ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তবের মতে চীন অন্য দেশকে 2 থেকে 3% সুদে টাকা ধার দেয়। তাই মূলত বাংলাদেশের কাছে সুদ চুষে নেওয়ার লক্ষ্যই চীনের রয়েছে। তার মতে মোহাম্মদ ইউনূসের এই চীন সফর আসলে ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। তার মতে কোনো সরকারি আমন্ত্রণে চীন সফরে যাননি ইউনূস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 24শে জুলাই তার সর্বশেষ সফর সহ 5 বার চীন সফর সেরেছেন, কিন্তু সেই সফরগুলি পুরোপুরি প্রশাসনিক স্তরে হয়েছিল। চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণেই তিনি সেদেশে গিয়েছিলেন, যেটা ইউনূসের ক্ষেত্রে হয়নি। তার মতে চীন রোহিঙ্গাদের জন্য 2,500 টন চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা কি তাদের কাছে পৌঁছেছে? কি বলছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব, শোনাবো আপনাদের। আমাদের মাথা যন্ত্রণা নেই। এই যে গুজব, এই যে ন্যারেটিভ যেটা বিল্ড আপ করা হয়েছিল বাংলাদেশে করা হয়, ওদের নিয়ে আমাদের কোনো মাথা যন্ত্রণা নেই। আপনাদের ওখানে স্ট্যাটিক্যাল বুক ধরিয়ে আপনি দেখে নিন, বাংলাদেশের 17 কোটি ভাই বোনকে আমি বলে দিচ্ছি, ফর লাস্ট 16 বছর ধরে বাংলাদেশের বিগেস্ট ট্রেড পার্টনার আপনার হচ্ছে চায়না। আপনাদের মিউচুয়াল ট্রেড $10 বিলিয়ন, ইন্ডিয়া তো কোনো জায়গায় নেই। $10 বিলিয়ন অ্যানুয়াল আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে চায়নার সঙ্গে। 16 ইয়ার ধরে চায়না আপনাদের সব থেকে বড় ট্রেড পার্টনার। ইন্ডিয়া কোনো জায়গা নেই। আর দ্বিতীয়, আমি আপনাকে বলে দিই, আপনারা যা বলছেন না কি ইন্ডিয়ান জিন্স কিনবেন না, ও জিন্স কিনবেন না, তৃতীয় জিন্স কিনবেন না, ওসব ভুয়া, ওসব মেড ইন চায়না।
ওর মধ্যে লেখা আছে পতঞ্জলি, ওর মধ্যে লেখা আছে ডাবার, ওর মধ্যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস লেখা আছে, ওর মধ্যে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা আছে, কিন্তু বানানো কোথায় আছে জানেন? চায়না। His Excellency Prime Minister Sheikh Hasina visited China from 11 July to 11 July 2024. এনার প্রেস রিলিজটা আপনি দেখে নিন, প্রথম লাইনটাই আছে, অন ইনভিটেশন অফ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য বিয়াও ফোরাম ফর দ্য এশিয়া হি হ্যাজ ভিজিটেড চায়না ফ্রম 26 to 29। মানে এটা কোনো স্টেট ভিজিটই নয়, এটা কোনো স্টেট ভিজিট নয়। স্টেট ভিজিট মানে লিডার টু লিডার। শেখ হাসিনা আমাদের স্টেট ভিজিটে ছিলেন, ইনি একটা প্রাইভেট ভিজিটে ছিলেন। এটা ইনি এক্সিকিউটিভ ক্লাসে যেটা স্ট্যাটাস দেওয়া হয়, ইনি একটু এক্সল্টেড ছিলেন, একটু বাড়ি দেওয়া ছিল। কেন? ইনি একটা নোবেল প্রাইজ উইনার। তাই জন্য এইটা আপনার এক্সিকিউটিভ ক্লাসে যেটা লোককে দেওয়া হয়, সুপার এক্সিকিউটিভ ক্লাসে যেটা স্ট্যাটাস দেওয়া হয়, ওই স্ট্যাটাসে প্রফেসর ইউনূস বাংলাদেশে গেলেন অ্যান্ড বাংলাদেশ মানুষকে ধাপ্পা করে বললেন কি আমি চায়নাতে গিয়ে এসব কাজ করছি, রাইট? আগে আপনাকে বলে দিই, বিয়াও ফোরাম ফর এশিয়াটা কি, এটা 2001-এ 28টা কান্ট্রি এর মধ্যে আছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়া, রাইট? ওরা কি করে, ওরা বিভিন্ন টপিকে নিয়ে কথা বলে। এর হেডকোয়ার্টার বাইজিংয়ে আছে। যেরকম ডাভোস আছে, ওটা বলা হয় এশিয়া ডাভোস, তার মানে এটা এনজিও। এটা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন নয়, অর্থনৈতিক ফোরাম টাইপের। অর্থনৈতিক ফোরাম ওরা ডিসকাস করেছে, আনফরচুনেটলি এবার ডিসকাস করেছে স্ট্যাটাস অফ এশিয়া এন্ড দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। আর ওখানে প্রফেসর ইউনূসের যদি আপনি স্টেটমেন্টটা পড়েন, ওনার যদি প্রেজেন্টেশন পড়ে, ভেরি পুয়ার। বাংলাদেশকে উনি খুবই খারাপভাবে উনি ওখানে রিপ্রেজেন্ট করেছেন। আর বাংলাদেশ মানুষকে এখানে একটা ডেন্টিং পেন্টিং করে একটা $23 মিলিয়ন থেকে যে ন্যারেটিভ হতো, ওই ন্যারেটিভ দিয়ে বলে দিলাম আমি তো চায়না গেছি, স্টেট ভিজিট না কি ভিজিটে, এরকম কোনো ভিজিট নয়, এটা ধাপ্পাবাজি ছিল, পিওর ধাপ্পাবাজি। নাম্বার 1। নাম্বার 2, অ্যাট দ্য এন্ড অফ দ্য জয়েন্ট যে প্রেস রিলিজ হয়েছে, ওটা যদি আপনি দেখেন, এটা বহুতই ভয়ঙ্কর। এর একটা দূরগামী, একটা ফার রিচিং এর ইম্প্যাক্ট আছে। প্রত্যেকবার যতবার আপনি যান, যতবার হেড অফ স্টেট যদি চায়না যায়, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 5 বার গেছেন, ইনক্লুডিং দ্য লাস্ট ওয়ান, যেখানে উনি 10 জুলাই 2024-এ উনি ফেরত এসেছেন। উনি বললেন আমার মেয়ের শরীর খারাপ, আমি 11 তারিখে বদলে আমি 10 তারিখে আসছি। ওর মধ্যে এটা উনি দিলেন, কিন্তু হলো যে চায়না যে ছিল ওনাকে ভালো করে ট্রিট করেনি, তাই জন্য কি ফেরত এসেছিলেন, রাইট? ও সময় ওনারও জয়েন্ট প্রেস কনফারেন্সে স্টেটমেন্টে দেওয়া হয়েছিল তাইওয়ানের কথা, কি উই রেসপেক্ট ওয়ান চায়না কনসেপ্ট। তার মানে পিপলস রিপাবলিক অফ চায়না যেটা আছে, মেনল্যান্ড চায়না অ্যান্ড তাইওয়ান, ওদের মধ্যে একটা বোঝাবুঝি হওয়া উচিত, আর এই কথাটা ভালো করে উচিত। কিন্তু এই ইউনূস ওনার 28 মার্চ আপনি যদি প্রেস রিলিজটা দেখেন, জয়েন্ট প্রেস রিলিজ, ওর মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। এক ফ্রেমে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অনলি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই নজিরবিহীন ঘটনা সম্ভব ঘটেছে। সত্যি অসাধারণ দৃশ্য। ঈদের সকাল থেকে প্রধান উপদেষ্টা জাতিকে চমকে দিয়েছেন। এই জাতি, এই বাঙালি জাতি, বাংলাদেশি জাতি যা কখনো দেখেনি ডক্টর ইউনূস, সেটা ঈদের দিন সকালে দেখিয়ে দিয়েছেন। বিকালে দেখিয়েছেন আর এক খেলা। দেখেন, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এটা হাসিনার আমলেও ঘটেছে, স্বৈরাচারী আমলেও ঘটেছে। এমনকি সরকার প্রধান ঈদগাহে যে নামাজ পড়েছেন, এটাও কিন্তু ঘটেছে। 17 বছর আগে ফখরুদ্দিন আহমেদ গিয়েছিলেন, কিন্তু ফখরুদ্দিন ছিল গণবিরোধী, জনগণের কোনো আকর্ষণ বা আগ্রহ ছিল না। কিন্তু এদেশের জনগণের আপন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তো দর্শক, হাসিনা কিংবা খালেদা জিয়া সবাই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করতো ঈদের দিন। আমরা দেখতাম এই মিডিয়াগুলো এগুলো প্রচার করতো যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বর্ণ ধর্মের লোকজনও সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো, অথবা সিরিয়াল ধরে হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীকে সালাম দিতে দিতে চলে যেত কুশল বিনিময়। সেটা ছিল নিজ দলের, নিজ বলয়ের, নিজ চাটুকারদের নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমরা এটাই দেখেছি। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঈদ উপলক্ষে বিকালে রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। সেই কুশল বিনিময়ের দৃশ্য সত্যি অসাধারণ। আমরা ছবিতে দেখছি প্রফেসর ইউনূস ডাক্তার শফিকুর রহমানের সাথে হাত বাড়িয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে হ্যান্ডশেক করছেন, এবং একটু পাশ থেকেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন।
চায়নাতে গিয়ে মোহাম্মদ ইউনুস ভারতের 7 সিস্টারের আব্বা সেজেছেন, যেখানে গিয়ে জানিয়েছেন যে আমি হচ্ছি সমুদ্রের গার্ডিয়ান, আর ওই 7 সিস্টারের মধ্য দিয়ে কিভাবে চায়না ইজিলি ইকোনমিক করিডোর করতে পারবে, কারণ আমি হচ্ছি সেই 7 সিস্টারের আব্বা। ভাবুন একবার, ভারত যা পঞ্চম বড় অর্থ ব্যবস্থা, তাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট করছে মোহাম্মদ ইউনুস, বোঝাচ্ছেন যে শিলিগুড়ি করিডোর ছাড়া ভারতের 7 সিস্টারকে কানেক্ট করার আর কোনো রাস্তা নেই, ওটা ল্যান্ড লকড। তাই ইজিলি চায়না আপনি প্রবেশ করুন আর শিলিগুড়ি করিডোরে অ্যাটাক করুন। কত বড় হাসপাতাল হুমানটার যে বক্তব্য 28 তারিখে মোহাম্মদ ইউনুস বেজিং এর চায়নাতে চাইনিজ ব্যবসাদারদের সামনে 7 সিস্টারকে নিয়ে ডিল করে এসেছেন। শুনুন কি বললেন, তারপর যে ডিটেলস। 7 states of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. কথায় আছে না যে বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা গেছিল নিজের দেশের জন্য বিনিয়োগ আনতে, সেখানে ভারতের 7 সিস্টারকে নিয়ে লোভ দিয়ে এসেছেন আর বলে এসেছেন যে চায়না ইকোনমিক করিডোর বাংলাদেশের সঙ্গে করবো, এই 7 সিস্টারকে আলাদা করে দেশ করে দিলে মোটামুটি কাজ সারা। সাহস, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, ভারতকে না জিজ্ঞেস করে 7 সিস্টারকে নিয়ে ডিল ফাইনাল। এই না ব্যবসাদার। ভিডিওতে দুটো শব্দ ব্যবহার করেছেন। প্রথমে ইউজ করেছেন ল্যান্ড লকড এরিয়া, 7টা ল্যান্ড লকড, মানে কোনো এরিয়া নেই, কোনো রাস্তা নেই, কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই, শুধু একটাই রাস্তা, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। আর সেকেন্ড ইউজ করা হয়েছে কান্ট্রি। তো কান্ট্রি শব্দ আপনি ব্যবহার করছেন, তার মানে তো এখানে একটা বিরাট বড় প্রোপাগান্ডা আছে, বিরাট বড় প্রভোক করার আছে এর মধ্যে। এক তো প্রোপাগান্ডা যে যদি আলাদা করে দিই, যদি চায়নার সাথে হাত মিলিয়ে এরিয়াটাকে আমরা চিকেন নেকটাকে ভাঙতে পারি, তাহলে ওটা কান্ট্রি হয়ে গেল। আর প্রভোক করা এই কারণেই যে বেল মুঝে মার, আয় ভারত আমাকে মারো, আমি বাংলাদেশের সিভিলিয়ানকে নিয়ে কেন চিন্তা করবো? যদি ঝামেলা লাগিয়ে দিতে পারি তাহলে ভোট পিছিয়ে যাবে, কারণ বাংলাদেশের কি ডেভেলপমেন্ট চলছে আপনারা জানেন। আচ্ছা, সিম্পল থিওরিতে আসুন, বাংলাদেশে ইনভেস্ট করার মতো চায়নার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমেরিকা বাংলাদেশকে টাকা দেয় না, ভারতও প্রকল্পের টাকা বন্ধ করেছে। ভারত প্রকল্পের টাকা বন্ধ করা আর ট্রেডকে স্লো করা, তার মানে বাংলাদেশের হাতে একটা বড় বাটি, সেই বাটি নিয়ে পৌঁছে গেছেন চায়নাতে বলে এসেছেন যে ভারত নাকি হসপিটালে আমরা যেটা যেতাম ভারতে চিকিৎসা করাতে, সেটার ভিসাও ভারত আমাকে দিচ্ছে না, সুতরাং আমি চায়নার সঙ্গে হাত মিলাচ্ছি আর চায়নাকে লোভ দিলাম 7 সিস্টারের, কারণ অলরেডি চায়না অরুণাচল প্রদেশকে তো ক্লেম করে নিজেরই, তাতে যদি আমি একটু এরিয়াটা দিয়ে দিই সুন্দর করে, তাহলে ইজিলি ঢুকবে চায়না। কারণ ডোকলাম ইস্যু যখন হয়, ম্যাপে দেখতে পাবেন আপনারা, ডোকলাম ইস্যু যখন হয় তখন ভুটান অব্দি অলরেডি কিন্তু চলে এসেছিল চায়নার সৈনিকরা। এবার বাংলাদেশ সাথে যদি হাত মিলিয়ে নেয়, তাহলে ইজিলি বাংলাদেশ দিক থেকে ইজিলি চিকেন নেক এরিয়াতে অ্যাটাক করা যাবে, কারণ ওটা মাত্র 22 কিলোমিটার চওড়া আর 60 কিলোমিটার লম্বা। স্বপ্ন দেখছেন মোহাম্মদ ইউনুস, স্বপ্ন দেখিয়ে এসেছেন। সিম্পল থিওরি চায়নার জন্য ইন্টারেস্টিং বিষয় এই কারণে, কারণ চায়না এমনিতেই এরিয়া বিস্তার করতে খ্যাত, সেটা আপনারা জানেন, খ্যাত। ইজিলি এই যে করিডোরের, ইকোনমিক করিডোরের কথা বলছেন মোহাম্মদ ইউনুস, শিখেছেন পাকিস্তানের দিক থেকে, কারণ পাকিস্তানের বাপ তো হচ্ছে চায়না, সেখানে পিওকে এর ওপর দিয়ে ইকোনমিক করিডোর করেছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। অধ্যাপক ইউনুসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইউনুসকে শুধু ঈদের শুভেচ্ছা জানাননি, রীতিমতো টেলিফোন করেছেন এবং পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন, এবং 22 তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন। দেখেন, যে কাজটা আসলে একসময় ভারতের প্রধানমন্ত্রী করত বা এখনো করতে পারত, সেই কাজটা এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী করছেন। কেন? ওই যে 5ই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। এখন নরেন্দ্র মোদী যে শুভেচ্ছা পাঠাচ্ছেন বা স্বাধীনতা দিবসে অভিনন্দন জানাচ্ছেন, সবই হচ্ছে একেবারেই কূটনৈতিক প্রোটোকল, মানে বাদকে বাদ না করলেই নয় তেমনটা। কিন্তু পাকিস্তান এই শূন্যতা পূরণের জন্য চেষ্টা করছে, যে 15 বছর তাদেরকে দূরে সরে রাখা হয়েছে। এখন ওই জায়গাটা তারা পূরণ করার জন্য দফায় দফায় ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের সম্ভবত 2 দফা শাহবাজ শরীফ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসছেন। আবার দেখেন, সামনে বিমস্টেক সম্মেলন, বাংলাদেশ চিঠি লিখছে পর্যন্ত যে আসেন একটু কথা বলি, না ওনাদের সময় নেই, নরেন্দ্র মোদীর সময় নেই। 2 থেকে 4 তারিখ পর্যন্ত বিমস্টেক সম্মেলন হবে, সেখানে 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য নরেন্দ্র মোদীর সময় নেই। তিনি বলছেন না, শুধুমাত্র একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে, সেটা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখান থেকে তিনি চলে যাবেন শ্রীলঙ্কায়। তো ঠিক আছে, গেল, কিন্তু যে জায়গায় সম্মেলন স্থল হচ্ছে এখানে তো অনেকগুলো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আসবে, তারা তো সাইড লাইনে বসবে না? কোনো সাইড লাইনে কি মিটিং হবে না কারোর সাথে? হবে তো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও হবে, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কেন হবে না? সবচেয়ে পাশের দেশ, এবং নরেন্দ্র মোদীর নীতি নাকি বলছে যে কি প্রতিবেশী আগে, মানে নেইবার ফার্স্ট। এই যে তার নীতি ছিল, এখন নেইবার ফার্স্ট কোথায় গেল? তো শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে নেইবার ফার্স্ট, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা থাকেন
তাহলে নেইবার ফার্স্ট না, তখন নেইবার হচ্ছে লাস্ট। আর দূরবর্তী দেশ পাকিস্তান যদিও বাংলাদেশের একটা অংশ ছিল এক সময়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, কিন্তু এখন তো এটা দূরে। পাকিস্তানের সাথে তো কোনো সীমান্ত সংযোগ নেই। পাকিস্তানে যাইতে গেলে ভারত পাড়ি দিয়ে যাইতে হয়। সেই পাকিস্তান এখন মানে ঈদের শুভেচ্ছা জানায়, তারপরে টেলিফোন করে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসার আগেই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো আসেনি, আসছে সচিব আসছে, এবং তারপর থেকে তো তারা তাদের অবস্থান পাল্টায়নি। এর মধ্যে জয়শঙ্করের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস চীন গিয়ে বিভিন্ন চুক্তি এবং তার বিভিন্ন পরিকল্পনা, সে কি চুক্তি করে এসেছে এইসব নিয়ে কথা হচ্ছে। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে কিন্তু অনেকে সরাসরি চায় না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকে কথা বলে, আবার অনেকে সরাসরি চায় যে শেখ হাসিনা আসুক। এই জন্যই কিন্তু ডক্টর ইউনূসের উপর অনেক প্রভাব পড়ে। আর হ্যাঁ দর্শক, ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে এসেছিলেন ভালো কাজ করার জন্য, এবং তিনি আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের মধ্যে উন্নতি করার জন্য তিনি এসেছিলেন। তাকে নিয়ে কি কথা হয়? অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেন আমাদের দেশটাকে শান্ত করতে, এবং তার পদক্ষেপে কিন্তু আমাদের দেশটা বর্তমানে শান্ত আছে এবং শৃঙ্খলা বজায় আছে। তাকে নিয়েও অনেক কথা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।